ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয় ইতিহাস অনার্স এবং পাসের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। তোমাদের এই ভিডিওটা ফোর্থ সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। তোমাদের ফোর্থ সেমিস্টারের যে অনার্সের ডিএসসিজি 5 পেপার রয়েছে, এই পেপারে একটি গুরুত্বপূর্ণ 20 মার্কসের অ্যান্সার এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। অলরেডি আমি তোমাদের এই পেপারে সাজেশান পোস্ট করে দিয়েছি এবং সাজেশান ধরে ধরে কিন্তু অধিকাংশ লং কোশ্চেন অ্যান্সারও আমি পোস্ট করে দিয়েছি। তাই তোমরা যারা এখনও চেক আউট করে অবশ্যই কিন্তু ভিডিওটা চেক আউট করে নেবে এবং চেক আউট করে কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করে নেবে। আজকে আমি তোমাদের যে প্রশ্নের অ্যান্সারটি শেয়ার করবো, প্রশ্নটি হচ্ছে ধর্মপাল ও দেবপালের অধীনে এক আঞ্চলিক শক্তিরূপে বাংলার বিকাশ আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এক্সামের জন্য। অনেকেই কমেন্টস করে বলছিলে এই প্রশ্নের অ্যান্সারটি শেয়ার করতে, তাই তোমাদের অনুরোধে কিন্তু আজকে এই প্রশ্নের অ্যান্সারটি শেয়ার করে দিচ্ছি। তাহলে আর বেশি দেরি করছি না, সরাসরি আমি মূল ভিডিওতে আসছি। এবারে আমি অ্যান্সারটি বলছি, তোমরা খাতায় দেখে দেখে নোট ডাউন করে নাও। তাহলে দেখো, প্রশ্নটি হচ্ছে তোমাদের ধর্মপাল ও দেবপালের অধীনে। ঠিক আছে, আমি প্রথমে ধর্মপালের অধীনে এক আঞ্চলিক শক্তি হিসেবে বাংলার বিকাশ এই অ্যান্সারটি দিচ্ছি, তারপর আমি দেবপালেরও দেবো। ঠিক আছে, প্রথমে তোমরা পয়েন্ট করে নেবেন ধর্মপালের অধীনে। এবার অ্যান্সারটি দেখো, অষ্টম শতকের শেষ দিকে উত্তর ভারতের রাজনৈতিক সংকটের মধ্যে পাল বংশের উত্থান ঘটে। এই রাজবংশের দ্বিতীয় সম্রাট ধর্মপাল ছিলেন এক সুদূরদর্শী ও বলিষ্ঠ শাসক। তার শাসনকালে বাংলা কেবল একটি প্রাদেশিক শক্তি হিসেবে নয়, বরং এক বিশাল সাম্রাজ্যের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। গোপালের প্রতিষ্ঠিত রাজ্যকে তিনি সামরিক, প্রশাসনিক ও সাংস্কৃতিক দিক থেকে এমনভাবে প্রসারিত করেন যে বাংলার নাম ভারতীয় উপমহাদেশের শক্তিশালী অঞ্চলগুলোর মধ্যে গণ্য হতে থাকে। ইতিহাসবিদ আর.সি. মজুমদার অর্থাৎ রমেশচন্দ্র মজুমদার যথার্থই বলেন, ধর্মপালের সময় পাল রাজবংশ প্রথমবারের মতো এক সর্বভারতীয় রাজনৈতিক পরিসরে আত্মপ্রকাশ করে। তারপরে দেখো, ধর্মপালের সামরিক কার্যকলাপ তাকে তার সমসাময়িক রাজন্যদের চেয়ে আলাদা মর্যাদা দিয়েছিল। তিনি গুর্জর প্রতিহার, রাজা বৎসরাজকে পরাজিত করে প্রায় 783 খ্রিস্টাব্দ নাগাদ কনৌজের রাজনীতিতে হস্তক্ষেপ করেন। সেখানে তিনি নিজের পছন্দের শাসক চক্রায়ুধকে বসিয়ে দেন। এই ঘটনাটি ছিল প্রতীকীভাবে গুরুত্বপূর্ণ, কারণ এর মধ্যে দিয়ে তিনি বোঝাতে চেয়েছিলেন যে পূর্ব ভারতীয় শাসকরাও এখন উত্তর ভারতের কেন্দ্রবিন্দুতে প্রভাব বিস্তার করতে সক্ষম। যদিও পরে প্রতিহার সম্রাট দ্বিতীয় নাগভট্ট পাল বাহিনীকে হটিয়ে দেন, তথাপি ধর্মপালের সাম্রাজ্য বিস্তার রোখা যায়নি। তার রাজ্য উত্তর পূর্বে কামরূপ থেকে পশ্চিমে মগধ ও কনৌজ পর্যন্ত, দক্ষিণে ওড়িশা এবং উত্তরে নেপালের কিছু অংশ পর্যন্ত বিস্তৃত ছিল। ফলে তার শাসনকালে বাংলা এক বিশাল সাম্রাজ্যের অংশ হয়ে ওঠে, যার সামরিক ক্ষমতা ভারতীয় উপমহাদেশে আলোচিত হতে থাকে। ধর্মপাল ছিলেন একজন দক্ষ প্রশাসক, যিনি একটি সুসংহত শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন। তিনি সামন্ততান্ত্রিক কাঠামোর মাধ্যমে স্থানীয় শক্তিদের রাজ্য পরিচালনায় নিযুক্ত করেন, কিন্তু কেন্দ্রীয় শাসনের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখেন। প্রাদেশিক রাজধানীগুলোতে রাজকর্মচারী ও রাজন্যদের মাধ্যমে প্রশাসন পরিচালিত হতো। কর ব্যবস্থায় কৃষিভিত্তিক রাজস্ব সংগ্রহ ছিল প্রধান এবং উৎপাদনশীল অঞ্চলসমূহে রাজকোষ সমৃদ্ধ হয়ে ওঠে। স্থানীয় বিচার ব্যবস্থা, ভূমি ব্যবস্থা ও পেশাভিত্তিক সংগঠনসমূহ প্রশাসনের সহায়ক ভূমিকা পালন করত। ধর্মপালের প্রশাসনিক স্থায়িত্ব বাংলা অঞ্চলের শান্তি ও সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করে, যা পরবর্তীতে সাম্রাজ্যের দীর্ঘস্থায়ী বিকাশের ভিত্তি হিসাবে কাজ করে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ধর্মপালের রাজত্ব ছিল বৌদ্ধ ধর্মের পুনরুজ্জীবনের এক উল্লেখযোগ্য অধ্যায়। তিনি মহাযোগচার্য মতের একজন বিশিষ্ট অনুগামী ছিলেন। তিনি প্রাচীন ভারতের শ্রেষ্ঠ বৌদ্ধ বিদ্যাচর্চা কেন্দ্র বিক্রমশিলা মহাবিহার প্রতিষ্ঠা করেন। পাশাপাশি তিনি নালন্দা ও অদন্তপুরী মহাবিহারকেও পৃষ্ঠপোষকতা দান করেন, যার ফলে পাল সাম্রাজ্য আন্তর্জাতিক বৌদ্ধ শিক্ষার কেন্দ্র হয়ে ওঠে। চীন, তিব্বত ও দক্ষিণ পূর্ব এশিয়া থেকে বহু শিক্ষার্থী এ সময় বাংলায় আগমন করেন। ইতিহাসবিদ রমিলা থাপার উল্লেখ করেছেন, ধর্মপালের শাসনকালেই বাংলা আন্তর্জাতিক বৌদ্ধ বুদ্ধিবৃত্তির কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করে। উল্লেখযোগ্য যে যদিও তিনি বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন, তবুও হিন্দু ধর্ম, বিশেষ করে শৈব ও বৈষ্ণব মতের পণ্ডিত ও ব্রাহ্মণদেরও তিনি যথাচিত সম্মান ও দান প্রদান করেন। ফলে রাজ্য জুড়ে ধর্মীয় সহিষ্ণুতা ও বহুত্ববাদী পরিবেশ বজায় ছিল। পরবর্তী প্যারা দেখো, ধর্মপালের শাসনকালে বাংলা ছিল এক সাংস্কৃতিক উত্তরণের যুগ। বৌদ্ধ দর্শন, সাহিত্য, শিল্প, স্থাপত্যের নতুন নতুন ধারা দেখা যায়। পাণ্ডুলিপি সংরক্ষণ, তক্ষশিলা ও বিক্রমশিলার মতো বিদ্যাচর্চা কেন্দ্রে গ্রন্থ রচনা কাজ প্রসার পায়। পাথর ও ইট নির্মিত বিশাল স্তূপ, বিহার
এবং শিক্ষাকেন্দ্রগুলোর স্থাপত্য বাংলা অঞ্চলের নতুন রূপ দেয়। পাল শিল্পশৈলী মূলত বৌদ্ধ প্রভাবিত হলেও তা স্থানীয় শিল্প ও অলঙ্কারগণকেও সমন্বিত করে। মৃৎশিল্প, ধাতুশিল্প ও ব্রোঞ্জ নির্মাণেও বাংলা এই সময় উল্লেখযোগ্য স্থান অধিকার করে। এই সাংস্কৃতিক উন্মেষ পাল সাম্রাজ্যের আত্মপরিচয় গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরবর্তী পারা দেখো, অর্থনৈতিকভাবে ধর্মপালের আমল ছিল সমৃদ্ধশালী। কৃষি ছিল অর্থনীতির মূল ভিত্তি। এ সময় গঙ্গা ও তার উপনদীগুলোর বন্যা উর্বরা প্লাবনভূমিতে উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়। নদীপথে যোগাযোগ ব্যবস্থা ছিল গতিশীল, ফলে পণ্য পরিবহন সহজ হয়। তাম্রলিপ্ত, পুণ্ড্রনগর, চন্দ্রদ্বীপ প্রভৃতি বন্দর শহরগুলি দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে সমুদ্র বাণিজ্যের পথ খুলে দেয়। বিদেশি বণিকদের আগমনে রাজস্বও বাড়ে। শহুরে পণ্য, কারুশিল্প ও বস্ত্রশিল্পে অর্থনৈতিক চাঞ্চল্য দেখা দেয়। এই স্থিতিশীলতা ও সম্পদ একদিকে যেমন রাজকোষ সমৃদ্ধ করে, অন্যদিকে শিক্ষার পৃষ্ঠপোষকতায় গুরুত্বপূর্ণ অবদান রাখে। সবশেষে বলা যায়, ধর্মপালের দূরদৃষ্টিসম্পন্ন শাসন বাংলাকে কেবল অস্থায়ী উত্থানে সীমাবদ্ধ রাখেনি, বরং একটি দীর্ঘস্থায়ী রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করে। তার সামরিক সফলতা, কূটনৈতিক কার্যকলাপ, প্রশাসনিক স্থায়িত্ব, ধর্মীয় সহিষ্ণুতা ও শিক্ষাপ্রেম বাংলা তথা পূর্ব ভারতে এক নতুন যুগের সূচনা করে। উত্তর ভারতের প্রতিহারদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা এবং আন্তর্জাতিক বৌদ্ধ জগতের নেতৃত্বের ভূমিকা পালনের মাধ্যমে বাংলার নিজস্বতা অর্জন করেছিল। তার গঠিত ভিত্তির ওপর দাঁড়িয়েই পরবর্তী রাজা দেবপাল পাল সাম্রাজ্যকে আরও বিস্তৃত ও সুসংহত করেন। তাই ধর্মপালের শাসনকালকে বাংলা ইতিহাসের স্বর্ণযুগ বলা যায়। এরপরে দেখো, দেবপালের অধীনে আঞ্চলিক শক্তি হিসেবে বাংলার বিকাশ। ধর্মপালের গঠিত ভিত্তির ওপর দাঁড়িয়ে তার পুত্র দেবপাল পাল সাম্রাজ্যকে বিস্তার ও বল বর্ধনের সর্বোচ্চ শিখরে পৌঁছে দেন। তার শাসনকাল পাল সাম্রাজ্যের সর্বাপেক্ষা গৌরবময় পর্ব হিসেবে বিবেচিত হয়। তখন বাংলা শুধু একটি আঞ্চলিক শক্তি নয়, বরং সমগ্র উত্তর ও পূর্ব ভারতের অন্যতম বৃহৎ সাম্রাজ্যে পরিণত হয়। ইতিহাসবিদ রমিলা থাপার যথার্থই বলেন, দেবপালের শাসনকালেই পাল সাম্রাজ্য তার বৃহত্তম ভূখণ্ডীয় বিস্তার ও রাজনৈতিক ঐক্যের সর্বোচ্চ অবস্থানে পৌঁছায়। দেবপালের দক্ষতা শুধু যুদ্ধ জয় নয়, বরং শাসন ব্যবস্থা, ধর্মীয় পৃষ্ঠপোষকতা এবং আন্তর্জাতিক সম্পর্ক রক্ষার মধ্যেও প্রতিফলিত হয়। দেবপালের অন্যতম গুরুত্বপূর্ণ কৃতিত্ব ছিল সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রে। আনুমানিক 830 খ্রিস্টাব্দ নাগাদ তিনি উত্তর ভারতের গুর্জর প্রতিহার এবং দক্ষিণ ভারতের রাষ্ট্রকূটদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন। তার তাম্রলিপি অনুযায়ী তিনি উৎকল, হুন, গুর্জর, দ্রাবিড়, কামরূপ প্রভৃতি অঞ্চল দখল করেন, যা তার সাম্রাজ্যের বিশালতা নির্দেশ করে। তার রাজ্য পশ্চিমে বিহার ও উত্তরপ্রদেশের অংশ, দক্ষিণে অন্ধ্র ও কর্ণাটক পর্যন্ত বিস্তৃত ছিল। এমনকি রাজস্থানের কিছু অংশে তার প্রভাব গড়ে পড়েছিল বলে ধারণা করা হয়। এই সামরিক সাফল্যের ফলে বাংলা এক বৃহৎ সাম্রাজ্যের নেতৃত্বে অবস্থান করে, যা তাকে রাজনৈতিক ও কূটনৈতিক শক্তিতেও রূপান্তরিত করে। প্রশাসনিক দিক থেকেও দেবপাল দক্ষ শাসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তিনি নতুন প্রদেশ বা প্রশাসনিক অঞ্চল যেমন বরেন্দ্র, মগধ প্রভৃতি গঠন করেন। তিনি স্থানীয় ভূস্বামী, ব্রাহ্মণ ও রাজন্যগণকে প্রশাসনে যুক্ত করে তাদের আনুগত্য অর্জন করেন। রাজস্ব ব্যবস্থায় কৃষিজ অর্থনীতির ওপর জোর দেন, যার ফলে রাজকোষ সমৃদ্ধ হয়। গ্রাম পঞ্চায়েত ও কুটুম্ব ভিত্তিক সংগঠন প্রশাসন পরিচালনার সহায়ক ছিল। এই প্রশাসনিক স্থিতিশীলতা রাজ্যে শান্তি বজায় রাখে এবং সামাজিক ঐক্য গঠনে সহায়তা করে। ধর্মীয় ক্ষেত্রে দেবপাল ছিলেন এক নিঃসন্দেহ বৌদ্ধ পৃষ্ঠপোষক। তিনি বিক্রমশিলা মহাবিহার সম্প্রসারিত করেন এবং নালন্দা বিশ্ববিদ্যালয়েও দান প্রদান করেন। তার পৃষ্ঠপোষকতায় পাল সাম্রাজ্য আন্তর্জাতিক বৌদ্ধ শিক্ষাকেন্দ্রে রূপান্তরিত হয়। তিনি শ্রীলঙ্কা রাজাদের সঙ্গে ধর্মীয় দূতাবলী আদান প্রদান করেন। ইতিহাসবিদ আর.সি. মজুমদার বলেন, দেবপাল বৌদ্ধ ধর্মের মহাযান মতের আন্তর্জাতিক বিস্তারে অন্যতম পুরোধা ছিলেন। যদিও তিনি বৌদ্ধ ধর্মের অনুগামী ছিলেন, তথাপি হিন্দু ধর্মবিশ্বাসীদের, বিশেষত শৈব ও বৈষ্ণব ব্রাহ্মণদের প্রতি দান অনুগ্রহ প্রদান করেন, যার ফলে রাজ্যে ধর্মীয় সহিষ্ণুতা বজায় থাকে। সাংস্কৃতিক বিকাশের ক্ষেত্রেও দেবপাল পাল বংশকে শীর্ষে নিয়ে যান। আনুমানিক 840-50 খ্রিস্টাব্দ নাগাদ তিনি পাণ্ডুলিপি সংরক্ষণ, তান্ত্রিক দর্শন ও শিল্পকলার প্রসারে দান দেন। এই সময় ব্রোঞ্জ নির্মিত বৌদ্ধ মূর্তি ও স্তূপ নির্মাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়। বিক্রমশিলা ও নালন্দায় সংস্কৃত ও পালি ভাষায় বহু ধর্মীয় গ্রন্থ রচিত হয়। পাল শিল্পশৈলী, যার বৈশিষ্ট্য ছিল সূক্ষ্ম অলঙ্করণ ও
ও ত্রিভঙ্গির মূর্তির ব্যবহার এই সময় সর্বোচ্চ উৎকর্ষে পৌঁছায়, যা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতেও এর প্রভাব ফেলে। এই সাংস্কৃতিক উন্মেষ বাংলা অঞ্চলের এক গৌরবময় পরিচয় গঠনে সহায়তা করে। অর্থনৈতিকভাবে দেবপালের শাসনকাল ছিল অত্যন্ত স্থিতিশীল। তার সময় কৃষি উৎপাদন, নদীপথে বাণিজ্য এবং শিল্প কারখানা প্রসারে রাজকোষ সমৃদ্ধ হয়। দক্ষিণ পূর্ব এশিয়া, বিশেষত জাভা ও শ্রীলঙ্কার সঙ্গে বাংলা সমুদ্র বাণিজ্য করে এবং তাম্রলিপ্ত ও চন্দ্রদ্বীপ বন্দরে বণিকদের আনাগোনা বৃদ্ধি পায়। স্থানীয় শিল্প যেমন তাঁত, ধাতু ও মৃৎশিল্পে কর্মসংস্থান বৃদ্ধি পায়, যা অভ্যন্তরীণ অর্থনীতিকে গতিশীল করে তোলে। এই আর্থিক শক্তি রাজা দেবপালকে প্রশাসন, ধর্ম ও শিক্ষাক্ষেত্রে দান করার শক্তি যোগায়। অবশেষে বলা যায়, দেবপালের শাসনকাল পাল সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ পর্ব হিসেবে ইতিহাসে উজ্জ্বল। তিনি কেবলমাত্র এক শক্তিশালী সম্রাট ছিলেন না, বরং বুদ্ধিমত্তা, সহিষ্ণুতা ও রাজদক্ষতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। সাম্রাজ্য বিস্তার, দক্ষ প্রশাসন, বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা এবং আন্তর্জাতিক সংযোগ সব কিছু মিলে বাংলাকে মধ্যযুগীয় ভারতের এক শক্তিশালী আঞ্চলিক শক্তিতেও পরিণত করে। দেবপালের শাসনে বাংলা যে রাজনৈতিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের উত্তরাধিকার পেয়েছিল, তা পরবর্তী যুগের ইতিহাসে দীর্ঘস্থায়ী প্রভাব বিস্তার করে। তাহলে সম্পূর্ণ অ্যান্সারটি আমি শেয়ার করে দিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই এই প্রশ্নটি ভালো করে নোট ডাউন করে নাও, কারণ এই প্রশ্নটি কিন্তু তোমাদের সেমিস্টারের জন্য অতি ইম্পর্টেন্ট। পরবর্তী তোমরা কোন ভিডিও চাও বেশি বেশি কমেন্টস করে জানাও। আমি কিন্তু তোমাদের কমেন্টের রেসপন্সের ভিত্তিতেই এই অ্যান্সারগুলি শেয়ার করে থাকি। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।